ব্রাহ্মণবাড়িয়ার নিদারাবাদ গ্রাম অক্টোবরের এক নিঝুম রাতে বাড়ি থেকে রহস্যজনকভাবে হারিয়ে গেলেন শশাঙ্ক দেবনাথ। কেউ জানল না তিনি কোথায় আছেন, শুধু রটতে লাগলো অদ্ভুত সব গুজব। কিন্তু ভয়াবহতা তখন কেবল শুরু। 2 বছর পর ঠিক এই বাড়ি থেকেই গভীর রাতে প্রথমে অপহরণ ও পরবর্তীতে হত্যাকাণ্ডের শিকার হয় শশাঙ্ক দেবনাথের স্ত্রী ও তাদের 5 সন্তান। তাদের আর্তচিৎকার মিশে যায় ধোপাজুড়ি বিলের শান্ত পানিতে, আর এরই সাথে বাংলাদেশের ইতিহাসে লেখা হয় এক কলঙ্কিত অধ্যায়। আসসালামু আলাইকুম, আমি রাজ বায়ের। আর আমাদের আজকের ভিডিওতে আমরা খোঁজার চেষ্টা করব 80-র দশকে ঘটে যাওয়া নিদারাবাদ হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ। চলুন তবে শুরু করা যাক। 1987 সালের 16 অক্টোবর রাত শেষ হয়ে কেবল ভোরের পাখিরা ডাকতে শুরু করেছে। শান্ত নির্মল ঠান্ডা বাতাস শীত আসার আগমনকে ঘোষণা করছে যেন। গ্রামের হাটবার আজ। মুড়ির মোয়া বিক্রেতা শশাঙ্ক দেবনাথ হাটে বিক্রির উদ্দেশ্যে মোয়াগুলোকে নিয়ে যাওয়ার জন্য তৈরি করছেন। ঠিক তখনই তার বাড়ির উঠোনে তার নাম ধরে ডেকে উঠল কেউ। তিনি বেরিয়ে এলেন। তার সন্তান সম্ভবা স্ত্রী বিরজাবালা জানলা দিয়ে দেখলেন তাদের পূর্ব পরিচিত এই গ্রামেরই কসাই তাজুল ইসলামের সাথে দাঁড়িয়ে কথা বলছেন তার স্বামী। কিছুক্ষণ পর শশাঙ্ক দেবনাথ ফিরে এসে তার স্ত্রীকে বললেন মোয়া তৈরির জন্য কিছু গুড় কিনতে তিনি বাইরে যাচ্ছেন। ফিরে আসার মধ্যেই তার স্ত্রীকে এই মোয়াগুলো গুছিয়ে তৈরি করে রাখতে বলে তিনি বেরিয়ে গেলেন। তার ফিরে আসার কথা ছিল কিছুক্ষণের মধ্যেই, কিন্তু দিন চলে গেল, মাসও চলে গেল, যায় বছরও। শশাঙ্ক দেবনাথ আর কোনোদিনই ফিরে এলেন না। বিরজাবালা, যাকে ধর্ম বাবা বলে ডাকতেন, সেই তাজুল ইসলাম, অর্থাৎ যার সাথে শেষবার শশাঙ্ক দেবনাথকে দেখা গিয়েছিল, তার বিরুদ্ধে অপহরণের মামলা করলেন। পুলিশ এই ব্যাপারটিকে আমলে নিয়ে তদন্ত শুরু করলো। জানা গেল বেশ কিছু তথ্য। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা যায় গ্রামের কসাই তাজুল ও তার সহযোগী বাদশা মিয়া মিলে বেশ বড়সড় পরিকল্পনা এঁটে এই কর্মকাণ্ড ঘটিয়েছে। মূলত শশাঙ্ক দেবনাথের ভিটা বাড়ির ওপর তাজুলের লোভ অনেক দিনের। এই সম্পত্তি গ্রাস করার লক্ষ্যেই সে শশাঙ্ক দেবনাথ ও বিরজাবালার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছিল। এক পর্যায়ে তাজুল ইসলাম নানান কথার প্যাঁচে ফেলে শশাঙ্ক দেবনাথের সহায় সম্পত্তির খুঁটিনাটি জেনে নেয়। সে ভুয়া দলিলপত্র তৈরি করে সেই সম্পত্তি আয়ত্তে নেওয়ার চেষ্টাও করেছিল। শশাঙ্ক দেবনাথ লাপাত্তা হয়ে যাওয়ার পর গ্রামে কয়েকজন ছড়িয়ে দিয়েছিল সে নাকি ভারতে চলে গেছে। তার হারিয়ে যাওয়ার প্রায় 2 বছর পর 1989 সালের 6 সেপ্টেম্বর সকালে গ্রামবাসীরা এসে দেখল শশাঙ্কের বাড়িটি ফাঁকা। বিরজাবালাও তার 5 সন্তানের কাউকেই আর দেখা যাচ্ছে না, কিন্তু বাড়ির ভেতরের জিনিসপত্র যেমন ছিল ঠিক তেমনই পড়ে আছে। শুধুমাত্র মানুষগুলো যেন কোনো মন্ত্র বলে অদৃশ্য হয়ে গেছে। এরপর থেকেই তাজুল ও কয়েকজন ছড়িয়ে বেড়াতে লাগলো। শশাঙ্কের পর তার পুরো পরিবারটাই ভারতে চলে গেছে এবং যাওয়ার আগে তাদের কাছে সম্পত্তি বিক্রি করে দিয়ে গেছে। এই নিয়ে বেশ কবার গ্রামের সালিশ বৈঠকও বসলো। কিন্তু ঘটনার মোড় ঘুরে গেল ঠিক 11 দিন পর। গ্রামের স্কুল শিক্ষক আবুল মোবারক নৌকা করে ধোপাজুড়ি বিল পার হচ্ছিলেন বাড়ি ফেরার উদ্দেশ্যে। হঠাৎ তার চোখ আটকে যায় পানিতে ভেসে থাকা কিছু তেলের দিকে। তিনি ভাবতে থাকেন এই পানিতে তেল এলো কোথা থেকে। তবে ব্যাপারটা তেমন আমলে তিনি নিলেন না, তবে মাঝিকে বলে নৌকার গতিপথটা একটু ঘুরিয়ে নিলেন। ঠিক তখনই তার নৌকার নিচে কিছু একটা এসে বেঁধে যায় এবং এরই সাথে মাঝির বৈঠাতেও কিছু একটা ধাক্কা খায়। বৈঠার খোঁচায় ভেসে ওঠে একটা ড্রাম। এবার বেশ সন্দেহ হয় স্কুল মাস্টার আবুল মোবারকের। তিনি দ্রুত এলাকার ইউপি চেয়ারম্যান, মেম্বার ও কিছু গণ্যমান্য লোকদেরকে খবর দেন। তাদের সামনে ড্রামটি খোলা হয় এবং তার থেকে বের হয় তিনটি খণ্ডবিখণ্ড লাশ। ব্যাপারটা ভয়ানক, তবে আমার ধারণা ড্রাম খোলার আগেই খুব সম্ভবত অনেকেই বুঝতে পেরেছিলেন তারা ঠিক কি পেতে যাচ্ছেন। যাই হোক, আরো খোঁজ চালানো হয় বিলে এবং পাওয়া যায় বাকি 3টি লাশ ভর্তি আরও একটি ড্রাম। বলাই বাহুল্য, এই দুটো ড্রামে বিরজাবালা ও তার 5 সন্তানের লাশ ছিল। গ্রামে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই যে একটা কথা আছে না,
পাপ তার বাপকেও ছাড়ে না। এর পরের ঘটনাগুলো যেন অনেকটাই প্রবাদটাকেই প্রমাণিত করতে ঘটতে থাকে একের পর এক। ঘটনাক্রমে এই লাশ দেখতে আসা মানুষদেরই মধ্যে মামলার আসামি কসাই তাজুল ইসলামের বোন জামাই হাবিবুর রহমানও ছিল। সে একটা বড় নৌকা করে এসেছিল। তার আচরণে সন্দেহ হয় এলাকাবাসীর। তারা তাকে পুলিশে সোপর্দ করে। সেখানে আর জামাই আদরকে সহ্য করতে না পেরেই বোধ হয় সব ঘটনা গড় করে বলে দেয় হাবিবুর রহমান। তার জবানবন্দির মাধ্যমে দেশবাসী জানতে পারে লোমহর্ষক সেই আখ্যান। তার ভাষ্যমতে তাজুল ইসলাম যখন বুঝতে পেরেছিল বিরোজাবালার করা মামলায় সে খুব তাড়াতাড়ি ফেঁসে যাবে এবং এই মামলার রায় অবশ্যই তার বিপক্ষেই আসবে, তখন সে প্রতিশোধ নেওয়ার জন্য এক ভয়ঙ্কর পরিকল্পনা আঁটে। বিরোজাবালার সম্পূর্ণ পরিবারকে শেষ করে দিতে হবে, এটাই ছিল তার পরিকল্পনা। সেই অনুযায়ী 1989 সালের 6 সেপ্টেম্বর গভীর রাতে গ্রামের সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তাজুল ইসলাম ও তার সহযোগীরা বিরোজাবালার ঘরের জানলার লোহার রড ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ে। তারপর অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে অপহরণ করে। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় ধুপাচুরি বিলে। সেখানে বেশ বড় একটা নৌকায় তুলে সেই নৌকা নিয়ে যাওয়া হয় ঠিক বিলের মাঝ বরাবর। তারপর সেখানেই একে একে হত্যা করা হয় 6 জনকে। তারপর লাশগুলো কয়েক টুকরো করে কেটে দুটো ড্রামে ভরে ফেলা হয়। দ্রুত পচানোর লক্ষ্যে চুন ব্যবহার করে ড্রামের মুখ আটকে দিয়ে তাতে পাথর বেঁধে ফেলে দেওয়া হয় বিলের গভীর পানিতে। হাবিবুর রহমানের স্বীকারোক্তির ভিত্তিতে মোট ৩৮ জনের নামে মামলা করে পুলিশ। তবে ততদিনে লাশ উদ্ধারের খবর শুনে গা ঢাকা দিয়েছে তাজুল ইসলাম ও তার সহযোগীরা। ব্যাপক চাঞ্চল্য, জনগণের উৎকণ্ঠা ইত্যাদির কারণে এই মামলা খুব তাড়াতাড়ি দেশের শীর্ষ আদালতের নজরে চলে আসে এবং সরকার গঠিত তদন্ত কমিটি ঘটনাটির তদন্তে নিয়োজিত হয়। কিন্তু কোনোভাবেই তাজুলকে ধরা যাচ্ছিল না। সরকারের বড় বড় আলোচনায় এই নিয়ে তখন ব্যাপক বৈঠক চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরে চলছে দফায় দফায় মিটিং, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এমনকি পুলিশের কাছে তাজুলের ছবি পর্যন্ত নেই। ঠিক এই সময় নিদারাবাদের এক স্থানীয় সাংবাদিকের মাধ্যমে জানা গেল তাজুল ইসলাম নাকি কৃষি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছিল। সেখানে ছবি তো থাকার কথা। পুলিশ কৃষি ব্যাংক থেকে অবশেষে পেয়েও গেল সেই তাজুল ইসলামের কাঙ্ক্ষিত ছবিটি। এরপর তার ছবি পত্রিকায় ছাপানো হয় এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়। অন্যদিকে পুলিশ, সিআইডি ও ডিবির একাধিক দল সেই ছবি নিয়ে চষে বেড়াতে লাগলো সারা দেশের সম্ভাব্য স্থানের অলিগলি। অক্টোবর 1989, রাজধানী ঢাকার কাকরাইল মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল সিআইডির একটা টিম। হঠাৎই মসজিদের সামনে জড়ো হয়ে দাঁড়ানো তাবলিগ জামাতের একদল মুসল্লির মাঝে এক বিশেষ ব্যক্তির দিকে চোখ পড়ল এক কনস্টেবলের। দাঁড়িয়ে গেলেন তিনি। পকেট থেকে বের করলেন পত্রিকার একটা কাটিং। সেখানে থাকা বিশেষ একজনের ছবির দিকে তাকিয়ে যেন নিশ্চিত হয়ে নিলেন কিছু একটা। দাড়িগোঁফবিহীন এক ব্যক্তির ছবি হাতের পেপার কাটিংয়ে থাকলেও তার দৃষ্টি যে ব্যক্তির দিকে, তার কিন্তু মুখ ভর্তি দাড়ি এবং বেশ লম্বা চুল। কিন্তু বিশেষ একটা জিনিস চোখ এড়ালো না একসময় নিদারাবাদে চাকরি করা এই কনস্টেবলের। তাজুলের চোখ এবং চোখের ওপরে থাকা কাটা দাগই তার পরিচয় কনস্টেবলের সামনে উন্মোচন করে দিল। তার বুঝতে আর বাকি রইল না, তিনি কাঙ্ক্ষিত মানুষটিকেই খুঁজে পেয়েছেন অবশেষে। আর দেরি করলেন না তিনি, সঙ্গীদের নিয়ে চাপতে ধরলেন লোকটাকে। লোকটি সাহায্যের জন্য চিৎকার শুরু করলে এগিয়ে এলো অন্যান্য মুসল্লিরা। কিন্তু সেই কনস্টেবল তাদের উদ্দেশ্যে নিজের পরিচয়পত্রটি দেখিয়ে বললেন, এই লোকটি বর্তমানে সব থেকে আলোচিত ও ভয়ঙ্করতম খুনি তাজুল ইসলাম, যাকে সবাই কসাই তাজুল নামেই চেনে। এই কথা শোনার পর সেই মুসল্লিরা পুলিশের সাহায্যেই বরং এগিয়ে এলো। অবশেষে ধরা পড়ল ৮০-র দশকে বাংলাদেশের সব থেকে বর্বরতম হত্যাকাণ্ডের মূল হোতা। আদালতে তোলা হয় আসামিদের। ১৯৯০ সালে ব্রাহ্মণবাড়িয়া জজ আদালত থেকে ৯ জনের ফাঁসি, ২৭ জনের যাবজ্জীবন ও ২ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। পরবর্তীতে উচ্চ আদালত থেকে মূল আসামি তাজুল ইসলাম ও বাদশা মিয়ার ফাঁসি এবং তার সাথে ৮ জনের যাবজ্জীবনের রায় বহাল রাখা হয়। আসামিদের মধ্যে আবুল হোসেন নামের একজন এখনও পলাতক। ১৯৯৩ সালের ১১ আগস্ট রাত ২:০১ কুমিল্লা কারাগারের আসামি দুজন অর্থাৎ তাজুল ও বাদশার ফাঁসি কার্যকর করা হয়।
তাদের বিরুদ্ধে সাধারণ জনগণের ক্ষোভের পরিণতিতে আসামি দুজনের লাশ যখন কারাগার থেকে বাইরে বের করা হয়েছিল, তখন নাকি তার দিকে মানুষ থুতু ও জুতা নিক্ষেপ করেছিল। তার সাথে ঘরে ঘরে বিতরণ করা হয়েছিল মিষ্টি। সম্পত্তির লোভ ও পারস্পরিক বিদ্বেষ একজন ব্যক্তি বা একটি গোত্রকে কিভাবে নিষ্ঠুর পশুতে পরিণত করে ফেলতে পারে, তারই বহিঃপ্রকাশ এই কলঙ্কময় হত্যাকাণ্ডের ঘটনাটি। পরবর্তীতে এই ঘটনার উপর ভিত্তি করে ওয়াহিদ মুরাদ নির্মাণ করেন খুব সম্ভবত বাংলাদেশের প্রথম ক্রাইম ডকুমেন্টারি কাঁধে নিদারাবাদ, যেটি কিনা ইউটিউবে অ্যাভেলেবল রয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। এমনই রোমাঞ্চকর, অপার্থিব, প্রহেলিকাময় সব তথ্যে পরিপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে, আর ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।